নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে এই নিফটি ফিফটি এতে একদম নিউট্রাল ওপেনিং দেখালেও তারপরে এই লোয়ার লো ফরম্যাটে দেখতে পাচ্ছেন নিচের দিকেই নেমে এসেছে। আজকের হাই কত ছিল 24,299 এবং আজকের যে লো এটা হচ্ছে 23,834। মোটামুটি টপ থেকে এই যে নিফটি ফিফটি এটাই 450 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। আর এই নিফটি ফিফটি পড়ার পেছনে অন্যতম যে কারণ সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের প্রাইসে বড় মোমেন্টাম দেখা গেছে, যার কারণের জন্য নিফটি ফিফটি পড়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটা আজকের দিনে 4% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডব্লিউটিআই ক্রুড এটাও বেড়েছে 4%। তবে গতকাল তো ভালো সংকেতই আসছিল। গতকাল যে গিভ নিফটি সেটা পজিটিভে ছিল, আমেরিকান মার্কেটও পজিটিভে ছিল, মানে যখন ভিডিওটা রেকর্ড করেছিলাম। কিন্তু তারপরে এই যে পরিস্থিতি সেটা অনেকটা বদলে যায় এবং যার কারণে মার্কেটে আজকে খারাপ রিয়াকশন দেখা গেছে। যদি গতকালেরই কথা বলি, এই যে ক্রুড অয়েল এই ক্যান্ডেলস্টিকটা দেখতে পাচ্ছেন যে লো সেটা লাগিয়েছিল 81.16, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় $10 এই যে ক্রুড অয়েল সেটা বেড়ে গেছে। এই লেটেস্ট যে ক্যান্ডেল স্টিক এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এটা কিন্তু অনেকটা উপরে ট্রেড করছে, মানে 91 এর উপরে, প্রায় $10 উপরে রয়েছে। আর এই ক্রুড অয়েল এখানে এরকম মোমেন্টাম কেন দেখা গেল? যেমনটা গতকাল দেখতে পেয়েছিলেন, পরপর কিছু রেড ক্যান্ডেল স্টিকে এই যে ক্রুড অয়েল এটাই 93 এর কাছ থেকে প্রায় 80-র কাছাকাছি চলে এসেছিল। আবার আজকের দিনে এত বড় রিকভারি ক্রুড অয়েলে দেখা গেল, এর পেছনে কিছু বড় কারণ রয়েছে। যেমনটা আমরা বর্তমানে বুঝতে পারছি, এই যে স্টেট অফ হরমুজ এখানে যখনই প্রবলেম দেখা যাচ্ছে তখনই এই যে ক্রুড অয়েল সেখানে বড় জাম দেখা যাচ্ছে এবং এই স্টেট অফ হরমুজ নেই বড় নাটক গতকাল থেকে হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এই ইউএস এর এনার্জি সেক্রেটারি তিনি টুইটারে একটা পোস্ট করেছিলেন এবং পরে সেই যে পোস্ট সেটাকে তিনি ডিলিটও করে দেন। এবং এই পোস্টে তিনি কি ক্লেম করেছিলেন দেখতে পাচ্ছেন, এই নেভি এসকটেড ট্যাঙ্কার্স থ্রু হরমুজ, মানে হরমুজ প্রণালী দিয়ে এই আমেরিকার যে নেভি রয়েছে তারা তাদের যে অয়েল ট্যাঙ্কার সেগুলোকে এসকট করতে পেরেছে, মানে চলাচল করাতে পেরেছে। এইখানে টুইটটা আপনাদের সামনে রাখছি, দেখতে পাচ্ছেন তিনি এই টুইটটাই করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইজ মেইনটেনিং স্টেবিলিটি অফ গ্লোবাল এনার্জি ডিউরিং দ্য মিলিটারি অপারেশন এগেনস্ট ইরান। দ্য ইউএস নেভি সাকসেসফুলি এসকটেড অ্যান অয়েল ট্যাঙ্কার থ্রু দ্য স্টেট অফ হরমুজ টু এনশিওর অয়েল রিমেন্স ফ্লোয়িং টু গ্লোবাল মার্কেট। মানে তিনি এটা বলার চেষ্টা করেছিলেন যে আমেরিকার সৈন্যরা এই যে স্টেট অফ হরমুজ সেটা দিয়ে এই ট্যাঙ্কারের যে চলাচল সেটা নিশ্চিত করছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি এই যে টুইট সেটা ডিলিট করে দেন এবং এই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট হাউস রয়েছে তাকেও এগিয়ে আসতে হয়েছে। এবং এই হোয়াইট হাউস তারা কি বলছে দেখতে পাচ্ছেন, ডেনাইস ইউএস মিলিটারি এসকটেড ট্যাঙ্কার্স ইন হরমুজ আফটার ডিলিটেড পোস্ট। তো এই অয়েল সেক্রেটারির এই যে পোস্ট এটা ডিলিট করার পরে এই যে হোয়াইট হাউস তারা এসে বলে দিয়েছে যে এই ইউএস মিলিটারি ট্যাঙ্কার এসকটের যে খবরটা সেটা কিন্তু মিথ্যে। মানে বুঝতে পারছেন টপ লেভেলে এরকম জিনিসপত্র চলছে। একজন এই এনার্জি সেক্রেটারি তিনি এক কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে এই যে হোয়াইট হাউস তারা আবার উল্টো কথা বলছে। তো এনারাই টুইটের পরেই যদি বলি, এই ক্রুড অয়েল এটাই টপ লেভেল থেকে পড়ে গিয়েছিল, কারণ তখন সবাই এটাই ভাবতে শুরু করে দিয়েছিল যে স্টেট অফ হরমুজ এখানে যে প্রবলেম সেটা সলভ হয়ে গেছে। কিন্তু তারপরে এই হোয়াইট হাউসের বক্তব্যের পরে মার্কেট কিন্তু আবার বুঝতে পারে যে স্টেট অফ হরমুজের যে ব্যাপারটা সেটা এখন নর্মাল হয়নি, আগের মতোই রয়েছে। এবং সেই কারণে যদি দেখেন গতকাল এই ডাউ জোন্স এটাই বোটম লেভেল থেকে একটা ভালো রিকভারি দেখালেও এই বোটম থেকে দেখতে পাচ্ছেন প্রায় 1.5% বেড়েছিল। কিন্তু তারপরে এই হোয়াইট হাউসের ক্ল্যারিফিকেশনের পরে এই যে ডাউ জোন্স এটা কিন্তু আবার এই টপ লেভেল থেকে পড়েও যায়, এমনকি দেখতে পাচ্ছেন 1% পড়েছে আর লাল নিশানে বন্ধ হয়েছিল। এবং এটাই মেন কারণ যার কারণে গতকালে আমাদের গিভ নিফটি তার সঙ্গে সঙ্গে ডাউ জোন্স এইগুলো একসময় ভালো পারফর্ম করলেও আজকে আমাদের মার্কেট খারাপ পারফর্ম করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই খবরটাও আরো খারাপ। কি খবর দেখতে পাচ্ছেন, ইরান বিগিনস লেইং মাইন্স ইন স্টেট অফ হরমুজ, মানে তারা এই যে স্টেট অফ হরমুজ সেখানে মাইন বিশ্বতেও শুরু করে দিয়েছে। মানে কি সমুদ্রের নিচে এই যে মাইন সেগুলো বসিয়ে দেবে, তো তার উপর দিয়ে যখনই কোনো জাহাজ যাবে তো সেগুলোকে লক্ষ্য করে তারা এই যে মাইন সেগুলোকে টার্গেট করবে। তবে এগুলো শুধুমাত্র এই ইউএস অ্যালাইজদের জন্য করবে তারা বলেছে, মানে যারা এই যুদ্ধে আমেরিকাকে সাথ দিচ্ছে ইসরায়েলকে সাথ দিচ্ছে তাদের যে বিভিন্ন ট্যাঙ্কার যাবে তাদের উপরেই এই যে ইরান তারা অ্যাটাক করবে এই মাইনের মাধ্যমে। আর সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তাও জারি করে দিয়েছেন যে ইরান এই স্টেট অফ হরমুজে এই মাইন এটা বিচতে শুরু করেছে। তবে তার সঙ্গে সঙ্গে আমেরিকা তারা এই তথ্য সামনে রেখেছে, তারাই ইরানের কিছু মাইন লেয়ার্স মানে যেগুলোর মাধ্যমে মাইন বসানো হচ্ছে সেগুলোকে ধ্বংস করেছে। তবে ইরান তাদের দিক থেকে বলছে যে তাদের কাছে এই যে মাইন লেয়ার্স তার সংখ্যা অনেক রয়েছে, তো এই 15-16টা ধ্বংস করলেও তাদের কিছু যায় আসবে না। এমনকি আজকের দিনে এমন কিছু ছবি সামনে এসেছে যেখানে কিছু ট্যাঙ্কার্স এই মাইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদি অ্যাকচুয়ালি লাইভ ডেটা দেখেন, এই যে
যে স্টেট অফ হরমুজ তার অবস্থা খুবই খারাপ। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ডেইলি থ্রু আউট, মানে যেমন পরিমাণে থ্রু আউট হতো তার মাত্র 1.7% থ্রু আউট হচ্ছে। তারপরে যদি শিপের কথা বলি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে স্টেট অফ হরমুজ সেখানে দুখানা শিপ রয়েছে, যেটা নর্মাল দিনের তুলনায় মাত্র 3.3%। আর এই জায়গাটায় কতগুলো ভেসেল ওয়েটিং করছে দেখতে পাচ্ছেন, 157খানা ভেসেল ওয়েটিং করছে, মানে স্টেট অফ হরমুজ এর আশেপাশে ওয়েট করছে। এই স্টেট অফ হরমুজ এটার উপর যেতে পারছে না। আর কোন কোন দেশের রয়েছে, তো এখানে লাইভ ডেটা দেখতে পাচ্ছেন, এই দুখানায় সবুজ দেখতে পাচ্ছেন, এই যে রিভার গ্লোরি রয়েছে এবং এই মৌরি নারী। এই রিভার গ্লোরি এটা কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটাই চায়নায় যাচ্ছে। আর ইরান তাড়াতাড়ি চায়না গামী জাহাজগুলোর উপর অ্যাটাক করবে না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা রয়েছে এই মাউরি নারী, তো এর ডেস্টিনেশন কোথায় দেখতে পাচ্ছেন, কান্ডলা। তো এটা আমাদের ইন্ডিয়াতে অবস্থিত। মানে মাত্র এই দুখানা জাহাজ এই মুহূর্তে কিন্তু এই জায়গাতে অ্যাক্টিভ রয়েছে। বাকি যেগুলো লাল দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ওয়েট করছে। তো মূলত এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার কারণেই মার্কেটে প্রেসার তৈরি হয়েছে। তবে ক্রুড অয়েলের জন্য এটা ভালো খবর, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আইএ মানে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, তারা আজকের দিনে একটা মিটিং বসাতে চলেছে। কিসের ব্যাপারে, এই আইএর আন্ডারে যে অনেকগুলো দেশ রয়েছে তারা তো তাদের কাছে তেলের রিজার্ভ রাখে। তো এই খারাপ সিচুয়েশনে তারা তাদের সেই যে তেলের রিজার্ভ সেটা আস্তে আস্তে বাজারে ছাড়তে শুরু করবে, যাতে এই অয়েলের যে ক্রাইসিস দেখা যাচ্ছে সেটা কিছুটা পূরণ হয়। যদি এইখান থেকে ভালো তথ্য সামনে আসে সেটা আবার মার্কেটে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে জাপান, তারা এটা ঠিক করে নিয়েছে তাদের যে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ রয়েছে সেটাই সোমবার থেকে ছাড়তে শুরু করবে, কারণ এই মিডল ইস্টের যে ওয়ার সেটাই সাপ্লাই ফিয়ার তৈরি করেছে। এছাড়াও মার্কেট পড়ার পেছনে একটা ছোট কারণ, যেমনটা গতকাল দেখেছিলাম এই মিউচুয়াল ফান্ডের সিপের যে ডেটা যেটা সামনে এসেছে, সেখানে দেখতে পাচ্ছেন এই যে স্টপেজ রেশিও সেটা বেড়ে গেছে। মানে অনেক মানুষ এই যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সিপ করতো, তারা সেই যে সিপ করা সেটা বন্ধ করে দিয়েছে এই সময়, কারণ মার্কেট খারাপ রিয়াক্ট করছে। এবং গত মাসের ডেটার তুলনায় এই ফেব্রুয়ারি মাসে সিপের যে ডেটা সেখানে কিন্তু 4% ডাউনফলও দেখা গেছে। আর এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো নিফটি নেক্সট 50 1% ডাউন, নিফটি ব্যাংক এটা 2.13% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.32% পড়লো, মিড ক্যাপ সিলেক্ট 1.87% ডাউন হয়েছে। তারপরে 100 200 500 সব দেখতে পাচ্ছেন প্রায় 1.5% এর কাছাকাছি বড়া দেখাচ্ছে। মিড ক্যাপ 50 মিড ক্যাপ 100 1.66 এবং 1.25% বড়া। এই স্মল ক্যাপ 100 0.36% এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.55% পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ভিক্স রয়েছে বা ভলিটিলিটি ইন্ডেক্স এটাই 11.5% এর কাছাকাছি বেড়ে গেছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ এখানে দেখতে পাচ্ছেন এনএসসি তে যে 3296 খানা স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে 1867 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং 1336 খানা সবুজে বন্ধ হয়েছে। আজকের দিনে এই পড়া শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে বেশিই রয়েছে। আর বিভিন্ন সেক্টর কেমন পারফর্ম করেছে, এই সেক্টর ওয়াইজও খারাপ পারফরমেন্সই দেখা গেছে। নিফটি অটো 10% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.96% পড়েছে, এফএমসিজি 1% এর উপরে পড়া, আইটি 1.24%, মিডিয়া 0.5% ডাউন, মেটাল করেছে 0.39%, ফার্মাটা কিছুটা ভালো পারফর্ম করেছে 0.41%। এর সঙ্গে সঙ্গে এই যে হেলথ কেয়ার ইন্ডেক্স এটাও কিছুটা ভালো পারফর্ম করেছে। তারপরে পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক দেখতে পাচ্ছেন 1.83% এবং 2.41% পড়েছে। আর এই যে রিয়েলটি এটা 1.71% পড়া। মূলত এই ফার্মা হেলথ কেয়ার এই যে সেক্টর গুলো রয়েছে এগুলোই কিছুটা ভালো পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে। আর এই যে গ্লোবাল মার্কেট এটা তো আলোচনা করা হলো না, চলুন একবার দেখে নিই। এখানে যেমনটা ড্যাক্স মানে জার্মানির মার্কেট এটাও দেখতে পাচ্ছেন 1.22% পড়েছে। তারপরে ফুটসি 100 এটা 0.1% এই মুহূর্তে পড়া, ক্যাক 40 এটাও পড়েছে 0.78%, ইউরোস্টক্স এটাও 1% এর উপরে এই মুহূর্তে পড়া রয়েছে। তবে অন্যান্য এশিয়ান মার্কেট গুলো কিন্তু ভালো পারফর্ম করেছে, যেমন এই নিক্কেই 1.43% বাড়া, তারপরে সাংহাই এটাও ভালো পারফর্ম করেছে। এই হ্যাংস্যাং এটা কিছুটা লালে বন্ধ হয়েছে এবং এই কোসপি এই সাউথ কোরিয়ার মার্কেট এটাও পজিটিভ বন্ধ হয়েছে। কারণ কি, কারণ এই দেশগুলোতে তেলের যে সমস্যা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এই চিহ্ন তো দেখতেই পাচ্ছেন, এই ইরান তাদের প্রচুর পরিমাণে তেল সরবরাহ করছে। তার সঙ্গে সঙ্গে এই যে জাপান এদের কাছে এতই রিজার্ভ রয়েছে যে তারা ঘোষণা করে দিয়েছে তারা তাদের এই অয়েল রিজার্ভ এটা বাজারে ছাড়বে। মানে বুঝতে পারছেন এই দেশগুলোতে এই যে ক্রুড অয়েলের দাম বাড়ছে তার ইম্প্যাক্ট কিন্তু খুব বেশি পড়বে না এবং সেই কারণে এই মার্কেটগুলো বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই মার্কেটে আজকে একটা আইপিও লিস্ট হয়েছে। কোন আইপিওটা, এই সিরামিক এই যে আইপিওটা এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে। তবে এই খারাপ সিচুয়েশনেও ভালো লিস্টিং দিয়েছে। এই 1352 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়েছে 1535, প্রায় 13.5% লিস্টিং গেন দিয়েছে। আর লিস্ট হওয়ার পরে কেমন পারফর্ম করেছে, যদি লিস্ট হওয়ার পরের কথা বলি, এই প্রথমে কিছুটা বেড়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই নেমে এসেছে এবং টোটাল 7.5% এর কাছাকাছি বেড়ে আজকের দিনে বন্ধ হয়েছে। এরপরে চলুন টপ গেনার এবং লুসার গুলো একবার দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন এই আদানি টোটাল গ্যাস সংক্রান্ত
কাজ করে থাকে। তো এই গ্যাসের ক্রাইসিস দেখা যাচ্ছে, তার মানে কি এই কোম্পানির যে গ্যাসের ডিমান্ড সেটা বাড়বে, যার কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20% এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তারপরে 2-3টে কোম্পানি জিন্দাল সহ প্রায় 20% বাড়া, তারপরে এই শক্তি পাম্পস 7.9% বেড়েছে, তারপরে ইনফ্রা ইঞ্জিনিয়ার্স এটা 8% এর উপরে বেড়েছে। কি কারণে বেড়েছে? এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া কি করেছে, এই যে জল জীবন মিশন সেটাকে এক্সটেন্ড করেছে। কত সাল পর্যন্ত এক্সটেন্ড করেছে? এই 2028 সাল পর্যন্ত এক্সটেন্ড করেছে, এবং যার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 8.69 লাখ কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে। তো গ্রামে গ্রামে প্রতি ঘরে এই যে জল সেটা পৌঁছে যাবে, যেমনটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। আপনাদের বাড়িতেও হয়তো এই সময় এই পাইপের মাধ্যমে যে জল সেটা পৌঁছে গেছে, এবং এই যে প্রকল্প সেটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে সবার বাড়িতে পৌঁছয়নি, কিছু বাড়িতে পৌঁছতে বাকি রয়েছে। তো সেই যে বাকিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করা হবে, যার জন্য এই টাইম ফ্রেম এটা বাড়িয়ে 2028 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এর আগে এই যে জল জীবন মিশন ছিল সেখানে দেখতে পাচ্ছেন এই রুরাল ট্যাপ ওয়াটার কানেকশন এটা 17% থেকে বেড়ে 82% পর্যন্ত করা হয়েছে। তবে এখনো প্রায় 18% বাকি রয়েছে, মানে 18% রুরাল এলাকায় এই যে জল সেটা এখনো পৌঁছয়নি। এর আগে এই যে টাইম ফ্রেম এটা ছিল 2024, সেখান থেকে বাড়িয়ে 2028 করা হয়েছে, এবং এই যে টোটাল আউটলে এটা বাড়িয়ে করেছে 8.7 লাখ কোটি টাকা, এবং যার থেকে ইতিমধ্যে এই 1.5 লাখ কোটি টাকা অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছিল। বর্তমানে দেখতে পাচ্ছেন এই 82% মানুষের কাছে পৌঁছেছে, যেখানে 19.36 কোটি রুরাল হাউস হোল্ডকে টার্গেট করা হয়েছে, তার মধ্যে এই 15.80 কোটির ঘরে পৌঁছেছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই স্কুলের প্রায় 89% কভার করা হয়েছে, এবং এই যে অঙ্গনওয়াড়ি রয়েছে তার 85% কভার করা হয়েছে। মানে এই যে বাকিগুলো রয়েছে সেগুলোকে কভার করার জন্যই এই যে জল জীবন মিশনের টাইম ফ্রেম সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই জল জীবন মিশন 2.0 ঘোষণা করার পরেই এই যে স্টকগুলো রয়েছে জিন্দাল স বলুন, তার সঙ্গে সঙ্গে এই শক্তি পাম্পস, তারপরে এই ইনফ্রা ইঞ্জিনিয়ারিং, এগুলোতে ভালো তেজি এসেছে, কারণ এই কোম্পানিগুলো ইতিমধ্যেই এই জল জীবন মিশন প্রকল্পের আন্ডারে কাজ করেছে। এরপরে চলুন পড়া শেয়ারগুলো একবার দেখে নিই। এই অথম ইনভেস্টমেন্ট 7% পড়েছে, গতকাল 20% এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে প্রফিট বুকিং এসেছে। তারপরে কোলপাল এটা প্রায় 4.75% ডাউন। রেডিংটন এখানেও গতকাল ভালো তেজি ছিল, এটাই 4.5% পড়েছে। গতকাল দেখতে পাচ্ছেন একটা শার্প র্যালি এসেছিল, এই আইফোনের প্রোডাকশন ইন্ডিয়াতে বাড়বে এই খবরের পরেই বেড়েছিল। তারপরে কেইআই ইন্ডাস্ট্রি 4.12% ডাউন। আর কাবেল এটাও পড়েছে 2.5%। গতকাল থেকেই এই কেবিল সংক্রান্ত কোম্পানিগুলোতে পতন দেখা যাচ্ছে, কারণ এই যুদ্ধ পরিস্থিতিতে কি হয়, এই কোম্পানিগুলো যে মেন কাঁচামাল কপার সেখানে ঘাটতি দেখা যায়। এরপর একটি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকের দিনে 1.5% পড়লেও আমেরিকার তরফ থেকে বড় ঘোষণা সামনে এসেছে। আর এই ঘোষণা দেখতে পাচ্ছেন কে করেছে? ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই করেছেন। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? ইউএস উইল বিল্ড ফার্স্ট রিফাইনারি ইন 50 ইয়ার্স উইথ ইনভেস্টমেন্ট ফ্রম ইন্ডিয়াস রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডিয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটার সঙ্গে মিলে আমেরিকা তাদের দেশে এই যে অয়েল রিফাইনারি সেটা তৈরি করবে, এবং এর জন্য দেখতে পাচ্ছেন কত বিলিয়ন ঘোষণা করা হয়েছে, এই $300 বিলিয়ন। তো বর্তমানের বাজার মূল্য অনুযায়ী এই $1 বিলিয়ন মানে হচ্ছে এই 9,200 কোটির কাছাকাছি। তো সেই হিসাবে দেখুন এই যে অ্যানাউন্স করা হয়েছে এই অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বড়, এবং বিগত 50 বছরের মধ্যে এটাই কিন্তু এই আমেরিকার মধ্যে নতুন একটা রিফাইনারি হচ্ছে। এরপরে একবার নিফটি ফিফটি দেখে নেবো। তো আজকের দিনে 8খানা কোম্পানি সবুজে বন্ধ হলো, এবং 42টা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, এইখানে জিও ফাইন্যান্স এটা দেখতে পাচ্ছেন 1% বেড়েছে, তারপরে কোল ইন্ডিয়া এটাই 0.25%, তারপরে সান ফার্মা 0.62%, ডক্টর রেড্ডি 0.59%, এবং ওএনজিসি এটাই 0.52% বেড়েছে। আর পড়া শেয়ার কোনগুলো রয়েছে, এই বাজাজ ফাইন্যান্স প্রায় 0.5% ডাউন, অ্যাক্সিস ব্যাংক 4.62% পড়েছে, বাজাজ ফিনসার্ভ পড়েছে 3.81%, আইচার মোটরস এটা 3.66% পড়েছে, আর এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা পড়েছে 3.51%। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।